আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল। আমাদের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বর্তমানে ইন্ডিয়ার দিল্লিতে আছি। তা আমি কেন আছি সেটা আসলে আপনারা অনেকেই জানেন। আমি এর আগেও বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি। আমি মূলত রোমানিয়া ইন্টারভিউ দেওয়ার জন্য, রোমানিয়ান অ্যাম্বাসি ফেস করার জন্য আমি এখানে এসেছিলাম। তো আসলে আমি ওই রকম কন্টেন্ট ক্রিয়েটর নই যে আমি আপনাদের সাথে এর আগে অনেক কিছু শেয়ার করেছি, বিষয়টা এমন না। তো আমি কিভাবে ইন্টারভিউ দিয়েছি, কিভাবে প্রস্তুতি নিয়েছি, কী ধরনের প্রশ্ন হলে কী ধরনের উত্তর দেওয়া উচিত, কি হলে আপনারা ভিসা পাওয়ার জন্য আশাবাদী হতে পারেন, তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সবাইকে জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভিসা পেয়েছি ইনশাল্লাহ। তো আমি মূলত এই ভিডিওটাকে 2-3টা পর্বে আমি ভাগ করে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকের প্রথম ভাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে প্রস্তুতি নেবেন, আর পরবর্তী ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাকে কি প্রশ্ন করা হয়েছিল এবং কি প্রশ্ন করতে পারে। আর তৃতীয় ধাপে হচ্ছে আমি আপনাদের বলবো যে কি প্রশ্ন করলে আপনি ধরতে পারেন যে আপনার জন্য একটা পজিটিভ সাইন, এবং কি আচরণ আপনার ওইখানে ওনাদের সাথে প্রদর্শন করানো উচিত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে আজকে আমাদের প্রথম যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেই টপিকে চলে যাই। যে আজকের টপিকটা হচ্ছে যে আমরা কীভাবে প্রস্তুতি নিব। তো বাংলাদেশ থেকে যখন আপনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন তখন সর্বপ্রথম আপনি আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স ওইটা আপনি একটু ঠিকমতো চেক করে নেবেন যে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট সেই ডেট অনুযায়ী কি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ আছে কি না, আপনার পারমিটটা কি অনলাইন করা আছে কি না, এই বিষয়টা আপনি যথাযথভাবে দেখে নেবেন। আপনি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনার ইন্স্যুরেন্স পেপার আর হচ্ছে আপনার ব্যাংক ডিপোজিট, যেটা আপনার এম্বাসি ফি, এটা কি ঠিকমতো দেওয়া হয়েছে কি না, এই বিষয়টা একটু কাইন্ডলি চেক করে নেবেন। তো আপনারা যখন ইন্টারভিউতে যাবেন, মূলত ইন্টারভিউর ভিতরে ওনারা আপনাকে A to Z আপনার পুরো ফলো করে বিষয়টা এমন না। ওনারা জাস্ট খালি এক নজর আপনাকে দেখবে। হ্যাঁ, আপনাকে ওনারা হয়তো বা পরবর্তী সিসি ক্যামেরায় দেখতে পারে, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আপনি যতটা পারেন পরিপাটি হয়ে যাবেন। পরিপাটি মিন্স আমাদের দেশে যে ফর্মাল ড্রেস আপ এইরকম না। পরিপাটি হচ্ছে যে আপনি একটা গোল গলার টি শার্ট অথবা একটা কলারওয়ালা টি শার্ট অথবা একটা শার্ট, যে কোনো কিছু পরতে পারেন, কিন্তু এটা পরিষ্কার থাকলে ভালো হয়। আর চেষ্টা করবেন কখনোই ব্র্যান্ডের, যেমন অ্যাডিডাস, নাইক, যদিও ওগুলো আমাদের দেশে এগুলো কপি পাওয়া যায়, সেগুলো আপনি স্কিপ করে যাবেন। আর যেহেতু আমরা যখন স্ট্যান্ড আপ হয়ে আমরা ওনাদের সামনে ইন্টারভিউ দিই, সেক্ষেত্রে আমাদের বুক পর্যন্ত দেখা যায়। তো আমরা আসলে নিচে গ্যাবার্ডিন পরলাম না ফর্মাল পরলাম নাকি জিন্স পরলাম, এটা আসলে দেখার কোনো ওদের স্কোপ নেই। আর আপনি জুতা শু পরা যেতে পারে, আপনি কিডস পরতে পারেন, এটা নিয়ে আসলে কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নাই। হ্যাঁ, আপনাকে ওই জায়গায় পরিবারই থাকতে হবে যে আপনি একজন কাজের পরে যেন আপনার কাজটাকে ভালোবাসার পরে, আপনি কাজ করার পরে যেন আপনি পরিষ্কার থাকেন, এই বিষয়টা ওদের কাছে আপনাকে দেখাতে হবে। তো আপনি যখনই যাবেন, আপনি সিম্পলি খুব সুন্দরভাবে, যখন আপনার সিরিয়াল আসবে আপনি সুন্দরভাবে ঢোকার চেষ্টা করবেন। ঢোকার পরে কাউন্টার কোনো ব্যাপার না, কাউন্টার 1 থেকে 6, এর মধ্যে 2, 3, 6 এগুলোতে আপনি ইন্টারভিউ বেশি হয়, মাঝে মধ্যে একেও আপনি ইন্টারভিউ হয়। আর আমি কখনো দেখিনি আপনার 4-5 ইন্টারভিউ। সচরাচর আমাদের যারা ওয়ার্ক পয়েন্ট ভিসা তাদের ইন্টারভিউ হয়েছে। তো অনেকে বলে 2-3 অনেক ভালো, 6 ভালো না। ভাই, আমি 6 ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে 6-এর ওই লোকটা আমাকে ভিসা দিয়েছে। তো কাজে এগুলো কোনো ফ্যাক্ট না। আপনাকে ওই জায়গাতে ওভার স্মার্ট হওয়া যাবে না, আর একবারে আপনার সাদা সিধে হাবা কিসিমের হওয়া যাবে না। তো কাজেই আপনার ওই স্মার্ট, আপনাকে ওই জায়গায় শান্ত, আপনাকে ওই জায়গায় নম্র থাকতে হবে। আর উনি কি বলতেছে সেটা আপনাকে ফলো করতে হবে। উনি যদি আপনাকে প্রথমেই গুড মর্নিং বা গুড আফটারনুন বলে, আপনাকে তার প্রত্যুত্তরে গুড মর্নিং বা গুড আফটারনুন বলতে হবে। এটা হচ্ছে আপনার
শুরুতেই ওনাকে ধরেন একটা ইমপ্রেস করার মতো একটা আপনি কিছু করলেন, আপনি একটু মুখে একটু হাসি রাখলেন, আর পরবর্তীতে যখন আপনাকে বলবে পুট অন ইউর ফাইল, আপনি একটা ড্রয়ারের মধ্যে ওই ফাইলটা রাখবেন, আপনার হাতে যে ফাইলটা আছে। আর হ্যাঁ, অবশ্যই ফাইলটাকে আপনি যখন সাথে করে নেবেন, ওই ফাইলটাকে আপনি হেলিয়ে দুলিয়ে নেবেন না, ফাইলটাকে আপনি এমনভাবে নেবেন যে ওটাকে আপনি খুব পরম যত্নে আছেন, আপনার জন্য এটা খুব দরকার, আপনি সেভাবে নেবেন। আর আমি তো আপনাদের আগেই বলেছি, আগামী পর্বে আমি কী কী প্রশ্ন হতে পারে, করতে পারে, বা প্রশ্নের প্যাটার্ন কী কী হতে পারে, আমি এই ধরনের একটা আলোচনা আপনার সাথে করব। তো প্রশ্ন বিশেষকে যাব না, আমি শুধু হলে আপনার এই কনভারসেশনের শুরুটা বললাম। তো আপনি আপনার কানটাকে ওনাদের যে স্পিকার আছে ওই দিকে রাখবেন, আপনার চোখটাকে তার তার চোখের দিকে রাখবেন। সে আপনার দিকে তাকাবে না, কিন্তু আপনি তার দিকে কখন আপনাকে ডাকে বলতে কখন আপনাকে কোশ্চেন করে। তো আপনি যথাসম্ভব মানে হাসি, মানে একটা ব্যাপার আছে না যে মনের মধ্যে থেকে একটা হাসি আসে, ওই হাসিটা রাখার চেষ্টা করবেন। আপনি কোনো মতেই আপনি বুঝতে দিবেন না যে আপনি ঘাবড়িয়ে গেছেন। আসলে আমরা প্রত্যেকে যত সাহসী হই না কেন, ভাবি যে একটা ইন্টারভিউ, অনেক কিছু। আসলে মোট কথা ওইটা আসলে ইন্টারভিউ ধরলে ইন্টারভিউ, না হলে ধরেন এটা একটা কনভারসেশন, কারণ আপনার নাম এটা আপনার কোনো প্রশ্ন না। হ্যাঁ, আপনাকে উনি 2-3টা ধরেন যেগুলোকে আমরা প্রশ্ন ধরতে পারি, আসলে সেটা আগামী পর্বে আমরা সেটা আলোচনা করব। তো ওই ধরনের প্রশ্ন করতে পারে। তো এছাড়া আপনি ওনার সাথে ধরেন যতটুকু পারেন বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে উনি বোঝাবেন যে আপনার এই চাকরিটা দরকার, আপনার রোমানিয়া আপনি যে থাকবেন, এটা আপনি যেভাবে বোঝাতে পারেন, বা এই ফাইলটা আপনার কাছে খুব মূল্যবান, আপনি এই ফাইলটার জন্য অনেক কিছু করতে পারেন। তো এই অ্যাটিটিউড ওনাকে আপনি পজিটিভ একটা অ্যাটিটিউড দেখাবেন। আবার এত বেশি পজিটিভ দেখাবেন না যেটাতে উনি সন্দেহ করে আপনাকে 27 মেরে দেয়। আর্টিকেল 27 হচ্ছে আপনার সন্দেহজনকের একটা পার্ট। আপনার এটার মধ্যে অনেকগুলো ধারা আছে, এটা নিয়ে আমি একটা দিন আলোচনা করব। আর ধরেন আপনার ইন্টারভিউ দেওয়া শেষে আপনি ওই জায়গায় হাসি খুশি বা ওনাকে আপনি মানে প্রতি উত্তর করতে পারেন যে মে আই গো স্যার, এতে উনি আপনার প্রতি সদয় হতে পারেন। ঠিক আছে, কিন্তু ওই যে একটা প্রশ্ন করলে আপনি দেখা গেছে যে আপনি ওই 10 জনে যে উত্তর দিচ্ছে আপনি প্রায় সিমিলার উত্তর দিচ্ছেন, এরকম না করা ট্রাই করবেন। হ্যাঁ, একই উত্তরে কিন্তু আপনার কিছু কিছু উত্তর আছে এটা ইয়েস আর নো দিয়েই হয়ে যায়, আবার কিছু কিছু উত্তর আছে একই উত্তর, যেমন 3-4টা ওয়ার্ডের মধ্যে একটা উত্তর হচ্ছে, সেই ওয়ার্ডটা ধরেন আপনি আর একটু বড় করলেন, অথবা একটা বড়কে আপনি একটু ছোটো করলেন, অথবা সেটাকে ভেঙে 2টা সেন্টেন্স করলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ইন্টারভিউর পাশাপাশি আপনার কপালে ভিসাটা থাকতে হবে। আসলে আল্লাহ তাআলা যদি আমাদের রিজিকে না রাখে আমরা কখনোই ভিসা পাবো না। আল্লাহ তাআলা যদি আমাদের রিজিকে রাখে আমরা অবশ্যই ভিসা পাবো। আর ওই যে ভিসার রেশিও কত পার্সেন্ট, কত পার্সেন্ট, এই দিকে কখনোই আপনারা মানে মাথা ঘামাবেন না। কারণ বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন ভিসার রেশিও এখন 15 থেকে 20%। ধরেন আপনি সেই লাকি পার্সন, এই 15-20 জনের মধ্যে আপনি একজন, শতকরা 15-20 জন ভিসা পাচ্ছে, তার মধ্যে আপনি একজন। আবার ধরেন আমি ধরেন খুব ভালো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আমি এত ভালো ইন্টারভিউ দিয়েছি ওনারা আমাকে 27 সন্দেহজনক করলো, আর আমি ওই 85 to 80%-এর মধ্যে আমি ওই না পাওয়ার মধ্যে এসে পড়লাম। তো আসলে ভাগ্যেরও ব্যাপার আছে কিছু, আবার কিছু ধরেন আপনার কর্মফল। তো এইটা ভাবার সুযোগ নেই যে আপনি কোনো মতেই আল্লাহর রহমতে আপনি ভিসা পেয়ে যাবেন। ভাই, গত 2-4 মাসে এইটা অন্তত হচ্ছে না। আল্লাহ এখন তাদেরই সহায় হচ্ছেন যারা চেষ্টা করতেছেন তাদের। তো আশা করি আপনারা প্রত্যেকেই পজিটিভ থাকবেন, ভিসা রেশিওর দিকে তাকাবেন না। ভাই, ভিসা রেশিও যদি 80%ও হয় আমার একই কথা, যে ওই 20% যারা ভিসা পাচ্ছেন তার মধ্যে যদি আমি হই, কী করবেন? তো যেটা দিচ্ছে ওটাকে আমরা পজিটিভ ধরে নিই, আমরা এগিয়ে যাই, ইনশাল্লাহ আমাদের ভিসা রেশিও যাই হোক আমরা প্রত্যেকেই ভিসা পাওয়ার জন্য আশাবাদী থাকব। আর আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা আমাদের স্রষ্টার কাছে চাইব, আমরা নামাজ আদায় করব, যারা অন্য ধর্মের তারা তাদের ধর্মীয় কাজগুলো করব। হতে পারে আপনার ভালো ইন্টারভিউর পাশাপাশি আল্লাহ আপনার প্রতি দয়াও করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি খুব শীঘ্রই আজকেই ভিডিওটা বানায় রাখবো, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটাকে ভিন্ন ভিন্ন করে ছাড়বো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।